আমার মনে হয় ভীষণ ওভার ক্রিটিসিজম হয়, অত সাহস আমার নেই। স্যার একটা জিনিস আমার যেটা সব থেকে ইন্টারেস্টিং লাগছে, সেখানে একটা বাচ্চাকে নিয়ে যে গল্পটা ছিল, মুকুলের যে গল্পটা, এইখানেও একটা মুকুলের মানে এখানেও একটা বাচ্চাকে নিয়ে আছে। নাচের একটা ব্যাপার তো রয়েছে। সোনার কেল্লার কোথাও কি একটা ভাইস রয়েছে? না, সোনার কেল্লা অত সাহস আমার নেই। কিন্তু মানে যথেষ্ট একটা ইন্টারেস্টিং গল্প বলে আমার মনে হয়, যেহেতু ম্যাজিক, হিপনটিজম অনেক কিছু এসে গেছে গল্পটার মধ্যে, কাজে একটা আলাদা মাত্রা পেয়েছে গল্পটা। সোনার কেল্লা একদম আলাদা গল্প, এটা ওটাও একদম বাচ্চাকে নিয়ে একটা গল্প ছিল এবং ওখানেও বাচ্চাটাকে নিয়ে যাচ্ছে। অনেক দিন বাদে, বহু বছর বাদে কিন্তু একটা বাচ্চাকে নিয়ে ফেলুদার সঙ্গে যে রিলেশনশিপটা বাচ্চাটার, সেটা সেটা হলো আর কি, সেটা আবার আমরা করতে পারলাম, তাতে আমরা খুব খুশি। আর স্যার একটা জিনিস আমি জানতে চাই যে এই বাচ্চাটা বেসিক্যালি এটা একটা ইন্টেলিজেন্সের উপর দাঁড়িয়ে রয়েছে এবং এখন হচ্ছে এআই এর যুগ। তো মনে হয় যে কোথাও গিয়ে দর্শক রিলেটও করতে সুবিধা হবে এবং সত্যিই তারা কত আগে এরকম একটা চিন্তা ভাবনা করে গেছে। এটা তো উনি সবসময় মানে মানে আমার তো মনে হয় যে শঙ্কুর ইনভেনশনগুলো যদি এখন হতো তাহলে খুব কাজে দিত আমাদের অনেক অনেক ক্ষেত্রে। তো অনেক কিন্তু হয়নি এখনও, কিন্তু অনেক আবার উনি একটা অদ্ভুত ফোরকাস্টও করে দিয়ে গেছিলেন, অনেক কিছু হচ্ছে। কিন্তু আমি এআইয়ের ব্যাপারটা খুব একটা আমি আমি সমর্থন করি না। সমর্থন করেন না? অত 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 নয়, ডেফিনেটলি নয়। কারণ এআই মানে তাহলে যিনি এআইটা করছেন তার একটা যথেষ্ট ইন্টেলিজেন্স থাকতে হবে, ঠিক মতো জিনিসটাকে করতে হবে। যদি বেহাতে পড়ে সর্বনাশ। অনেকটা ওই ফেলুদার মতো যে বেহাতে আপনি ওই জন্য যেতেও দেননি। না না, আমি তো দিচ্ছি, আমি তো ওটিটিতে দিচ্ছি, সিনেমাতে হচ্ছে, সিনেমাতে আমি দিইনি। বাংলা সিনেমাগুলো আমি রেখেছি, কিন্তু মানে আগে যেটা সকলে বলতো যে তুমি একেবারে জকের ধনের মতো সব আগলে রাখছো, সেটা কিন্তু নয়। আমি ওটিটির জন্য দিয়েছি, টেলিভিশনের জন্য দিয়েছি, শুধু ফেলুদা কেন, ছোটো গল্প দিয়েছি, অনেক কিছুই দিয়েছি। কাজেই আমি এখন কিছুটা উদার হয়েছি আর কি। আচ্ছা, এখানে পার্টিকুলার আপনি এই গল্পটা বেঁধেছেন কি ওই মানে ছেলেটার জন্যই আমি বাঁচলাম। আমার একটা অন্য জিনিস করার নানা রকম তো মাথায় থাকে, ফেলুদার পরে একটা অন্যরকম সেরকম একটা প্ল্যান ছিল। তো কিন্তু এটা নয়নের জন্যই করা, আর আমাদের এই টিমটাকে আর একটু পাকাপোক্ত করা। স্যার আপনি প্রত্যেকবার ধরুন আপনি একটা নতুন টিমের সাথে অ্যাডজাস্ট করছেন, সেটাও তো একটা মানে ডিরেক্টর হিসেবে তো সব থেকে বড় চ্যালেঞ্জ একটা। হ্যাঁ, সেটা করছি, কিন্তু সেটা খুব কেয়ারফুলি করতে হচ্ছে, কারণ ফেলুদা এমন একটা আইকনিক চরিত্র আর তার এমন একটা হিউজ ফ্যান ফলোয়িং, যে সেটাকে আমার সবসময় নজর রাখতে হচ্ছে যে তারা যাতে অখুশি না হয়, এবং গল্পটার উপর যাতে জাস্টিস করা হয়। মানে আমি বদলাতে তো হবেই, কারণ এখনকার সময় ছবি মানে তোমরা মোবাইল ফোন ব্যবহার করছেন, সব দিক থেকেই একটা করা হচ্ছে, কিন্তু আমাকে ভীষণ খেয়াল রাখতে হয় যাতে গল্পের রসটা না। কারণ কি আপনি গল্পটা খুব একটা চেঞ্জ করেন না, মানে যে মূল চিত্রনাট্যটা সেটাই আপনি রাখেন? মোটামুটি, আমি পুরোপুরি বলবো না, কারণ এখানে অনেক কিছু এদিক ওদিক আছে, ঘটনার এদিক ওদিক আছে, কিন্তু মূল ব্যাপারটা ঠিক আছে। আর স্যার ইন্দ্রনীলদা মানে যে উনি তো একেবারেই প্রবাসী বাঙালি, উনি তো ওনার বাংলার মানে সমস্যা ছিল, উচ্চারণ নিয়ে সমস্যা ছিল, তো সেটাও তো একটা ফেলুদা হিসেবে আপনি ওটা ডিরেক্ট করছেন, তো সেটা কতটা চ্যালেঞ্জিং ছিল? মানে সেটা খুব ভালো, সেটা এখন আস্তে আস্তে তো ইমপ্রুভ করছেই। এখন সেটা, ও তো বাঙালি কিন্তু প্রবাসী বাঙালি, এখন সেখানে ভালো, ও যা করেছে খুবই ভালো করেছে, খুবই মনোযোগ দিয়ে করেছে। আর যেহেতু ও রোলটা নিজে করতে চায় মানে চিরকাল চেয়েছে, কাজেই ও মানে 110% দিতে পেরেছে, এটাই হচ্ছে ব্যাপার। একটা স্যার আমরা প্রথম থেকে দেখে আসছি যে শীতকালেই ছবি রিলিজ করতেই ফার্স্ট টাইম আমরা দেখতে পাচ্ছি যে গরমের সময়। হ্যাঁ, সেটা নানান টেকনিক্যাল কারণে আমাদের ছবিটাকে পিছিয়ে দিতে হলো। বাণিজ্যে কোথাও ঝুঁকি পুরো? না 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 না, সেটা একেবারে নয়, কিন্তু আমার মনে হয়েছিল যে শীতকালটা খুব ভালো, কিন্তু ছুটির স্প্যানটা ভীষণ কম, মানে চট জলদি শেষ হয়ে যায় আর। ওই সময় তো ফেলুদা তো আপনার সব ছবিগুলো সব ছবি, হ্যাঁ, কিন্তু এবারে আমাদের হাতে ছিল না, কয়েকটা টেকনিক্যাল প্রবলেমের জন্য আমরা কিছু করতে পারিনি, আমাদের পেছোতেই হলো, সেই সময় যাওয়া গেল না। স্যার একটাই প্রশ্ন, যে অনেকে অনেক সময় ক্রিটিসাইজ করে ফেলুদা নিয়ে, আমি এখনও দেখছিলাম যে অনেকেই ক্রিটিসাইজ করছে, সেটা হয়তো ফেলুদার অন্ধ ভক্ত বলি, তো আপনি এই ক্রিটিসাইজগুলো কীভাবে সামলান, এবং আপনি যে বয়সে রয়েছে সেইখানে ওই ফেলুদার যে ওই এভারগ্রিন ওই বিষয়টা, সেটাও কীভাবে আপনি ওটাকে? না, আমি সেটা নিয়ে যে খুব একটা ভাবি তা কিন্তু নয়, কারণ আমি যখন কাজটা করি তখন খুব সিরিয়াসলি পুরো ব্যাপারটা ভেবেচিন্তেই করি। আর সত্যি কথা বলতে কি, এসব বেশি ক্রিটিসিজম নিলে তো আর কাজ করা যায় না, এইটাই হচ্ছে ব্যাপার। সোশ্যাল মিডিয়া নেইও না, সোশ্যাল মিডিয়া আমি নেই, আমার খবর আসে। কোথাও ইজিও তো হয়ে যায় যে সমালোচনা থেকে মুক্ত হওয়াটা। না, মানে সমালোচনা, আমার কোনো ক্রিটিসিজমের বিরুদ্ধে আমার কোনো কথা নেই, কিন্তু ক্রিটিসিজমটা জাস্টিফায়েবল হতে হবে।
মানে সেটা আমি বিশ্বাস করি, সেটাই হচ্ছে ব্যাপার, আর কিছু না। তুমি যদি আমাকে বোঝাতে পারো কেন খারাপ লেগেছে, আমি অবশ্যই সেটা মেনে নেবো, কিন্তু তুমি যদি বোঝাতে না পারো, একটা সুইপিং স্টেটমেন্টের মতো করে দিলে তো হবে না। সেটা এখন হচ্ছে ভীষণ। লাস্ট প্রশ্ন, আমরা যেভাবে ফেলুদাকে দেখেছি, তো এই ফেলুদা কতটা সেই এক্সপেকটেশনটা পূরণ করতে পারবে বলে আপনার মনে হয়? বলবো, আমার তো ছবি করা শেষ, আমার হাতের বাইরে চলে গেছে, এখন আর কিছু করার নেই। তবে আশা করব যে আমাদের যে ব্যাপারটা রয়েছে, মানে 8 থেকে 80 যে ইকুয়েশনটা রয়েছে, তারা সকলে ছবিটা দেখবে, উপভোগ করবে। আর আরেকটা খুব একটা বিশ্রী কথা এখন মাঝে মাঝে শুনতে হয় যে টেলিভিশনে কবে আসছে, সেটা আমার কাছে অত্যন্ত একটা বিরক্তি দেখার প্রবণতাটা কমে গেছে বলে। না, সেটা তো প্যান্ডেমিকের জন্য অনেকটা দায়ী, তো কিছু করার নেই। কিন্তু আমার মনে হচ্ছে যে এসেনচিয়ালি একটা ছবি বড় পর্দার জন্য করা, বড় পর্দায় সব লোকেরা দেখুক, উপভোগ করুক, সব বয়সে। আর স্যার, আপনার মানে ওটিটিতেও তো এখন বহু ফেলুদা হচ্ছে, আপনি যেটা বললেন যে আপনি সেটা ছাড়পত্র দিয়েছেন, তো সেইখান থেকে এই যে আপনার ফেলুদাটা যে বাকি ফেলুদার থেকে আলাদা, সেটা কি ওই একটা রায় পরিবারের হেরিটেজ এবং আপনার এতদিনের কারণ ফেলুদার একটা ক্লাসিক্যাল অ্যাপ্রোচ দরকার বলে আমার নিজের মনে হয়, যে কারণে সকলে মিলে দেখে, সকলে এনজয় করে, সেটা মেনটেন করার চেষ্টা করা হচ্ছে, এইটুকু। স্যার, একটা জিনিস আমি জানতে চাই, মানে আপনাকে পেয়েছি বলে জানতে চাইছি, সেটা হচ্ছে সত্যজিতের যে ফেলুদাগুলো, সেগুলো যে বয়সে আমরা দেখছি, সেই বয়সে আবার একটা নতুন আমরা সেট খুঁজে পাচ্ছি। তো এইটা কি আপনি কখনো এর উদ্ধার করতে পেরেছেন, যে আপনি এত তো কাছ থেকে দেখেছেন? এখনো 50 বছর পর মানে সোনার কেল্লা একেবারে তরতাজা বলে মনে হয়, সেটা কি সবার ক্ষেত্রে মনে হবে? আমার তো মনে হয় না। দাদা, তুমি ইন্টারনালি তোমার কতটা মনে হচ্ছে যে এই ফেলুদা ক্যারেক্টারে তুমি ঢুকতে পেরেছো? আমার মনে হয় আমি অনেকটাই ঢুকতে পেরেছি, কারণ সেটা তো আমি বেশি বলতে পারবো না, সেটা তো অডিয়েন্সের বলার কথা। আমার কথা তো আমি নিজে তো বলতে পারি না যে আমি ফাটিয়ে দিয়েছি, ঠিক আছে। কিন্তু ফেলুদা করার আমার অনেক বছরের ইচ্ছে, তাই আমার মনে হয় যে মেন্টালি চরিত্রটা হয়ে ওঠা বা চরিত্রটা ফিল করা, সেটা আমি অনেক বছর ধরেই করছি। এখন অনেক অপেক্ষার পর এই চান্সটা পেয়েছি হত্যাপুরীর থেকে, তাই চরিত্রটা হয়ে ওঠা বা নিজেকে কনভিন্স করা যে আমি ফেলুদা, সেই কাজটা কিন্তু আমি অনেক আগেই করে ফেলেছি। এখন সেটাকে পোর্ট্রে করাটা কীরকম, প্রজেক্ট করাটা কীরকম, সেইটা আমি এই দুটো ছবির মধ্যে চেষ্টা করেছি। ডেফিনেটলি বাবুদার হাত ধরে, আর টেক্সটের হাত ধরে, স্ক্রিপ্টের হাত ধরে, সত্যজিৎ রায় যা লিখে গেছেন সেটার উপর ডিপেন্ড করে পোর্ট্রে করার চেষ্টা করেছি। সো আমার মনে হয় না খারাপ হয়েছে, কিন্তু কতটা ভালো হয়েছে সেটা অডিয়েন্স বলতে পারবে, আমি পারবো না। কিন্তু একটা জিনিস, সেটা হচ্ছে ফেলুদা নিয়ে এত কাটাছেড়া হয়, যে ক্রিটিসিজমগুলো যেগুলো হয়, তোমার উচ্চারণ নিয়ে মনে একটা সময় ক্রিটিসিজম হয়েছে, তুমি এগুলো কীভাবে কাটাও? দেখো, কথাটা হলো যে ক্রিটিসিজম ইজ গুড, ক্রিটিসিজম থেকে আমরা ইমপ্রুভ করতে পারি। কিন্তু কি হয়, আজকের জমানায়, আজকের সময় দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ার ওয়ার্ল্ডে আমার মনে হয় ভীষণ ওভার ক্রিটিসিজম হয়, অনেক কিছুই রিজনেবল কথা না বা লজিক্যাল না। কারণ কী হয়েছে যে আমি একটা প্রবাসী বাঙালি, ডেফিনেটলি আমার বাংলা আজ থেকে 7 বছর 8 বছর আগে, 10 বছর আগে, আজ আমি যা বাংলা বলতে পারি তার থেকে একটু কমই ছিল, কারণ আমি প্রবাসী বাঙালি। আমি বাংলায় বম্বেতে কথা বলি না, আমি ইংলিশ বা হিন্দিতে কথা বলি। সেটা হচ্ছে আজ থেকে যদি 10 বছর আগে তুমি বলে থাকো যে ইন্দ্রনীলে বাংলাটা ফেলুদার জন্য, এমনি বাংলাটা ঠিক ছিল, আমি অনেক বাংলা সিনেমা করেছি, কিন্তু ফেলুদার বাংলার যে ডিমান্ডটা ওটা বেশি, কারণ ভীষণ পরিষ্কার বাংলা। তো সেই জায়গা থেকে আজ থেকে 10 বছর আগে বা 8 বছর আগে যদি তুমি বলে থাকতে যে ইন্দ্রনীল তোমার বাংলাটা ঠিক না ফেলুদার জন্য, তাহলে আমি মেনে নিতাম। কারণ এই কারণেই আমি যখন বাবুদাকে অ্যাপ্রোচ করেছিলাম 2014-15-এ ফেলুদার জন্য, তখন বাবুদা আমাকে এই কারণেই বলছিলেন যে তখন আমার মনে হয়েছে তোমার বাংলাটা একটু কোয়েশ্চেনেবল, আর তুমি ভীষণ ইয়াং ছিলে তখন। এখন বাবুদার মনে হয় যে আমার বাংলাটা ঠিক আছে, আর আমার বয়স হয়েছে, তো একটু গাম্ভীর্য এসেছে, ফেলুদার জন্য আমি ঠিক। সো আমারও মনে হয় যে আমার বাংলাটা অনেক বেশি ইমপ্রুভ করেছে। তাছাড়া স্ক্রিপ্ট থাকে আমার তো নিজের মন থেকে বলতে হচ্ছে না, তো স্ক্রিপ্টে আমাদের তো লাইন্স মুখস্থ করে বলতে হয়, এরপর সেটা ডাবিংয়ে আরও রিফাইন হয়। আমার বক্তব্যটা হলো যে অ্যাক্টার্স নিজের চরিত্রের জন্য ওজন কমাচ্ছে, বাড়াচ্ছে, ফিজিক্যালি নিজের লুক চেঞ্জ করে ফেলছে, অন্য ভাষা শিখে ফেলছে, তেলেগু শিখে ফেলছে, জাপানিজ শিখে ফেলছে। সো এটা তো আমার মাদার টাং, আমার বাংলা কি আমি পলিশ করতে পারছি না, এই কথাটা জাস্টিফাইড না। তো আমার মনে হয় ওটা একটু ভীষণ একটা তোমার ইনগ্রেইন্ড নোশন থেকে এসেছে যে প্রবাসী তো পারবে না। কিন্তু দেখে বলুন না, ছবিটা দেখুন, দেখে বলুন যে পারছি কি পারছি না, কারণ আমার থেকে অনেক খারাপ বাংলা কিন্তু অনেক অভিনেতা বলে কলকাতায়। আমি তুমি খুব ভালো একটা জিনিস বললে, একটা জিনিস আমি জানতে চাই যে এই ছবিটার মধ্যে কোথাও একটা বাচ্চাকে ঘিরে গল্প, এবং আমরা যদি দেখি মুকুলের যে গল্পটা, মানে সোনার কেল্লার কোথাও কি একটা দর্শক ভাইব পাবে? ডেফিনেটলি পাবে, কারণ সোনার কেল্লার ভাইবটা নাও পেতে পারে, কিন্তু সোনার কেল্লাতে যেমন একটা বাচ্চাকে ঘিরে গল্পটা ছিল, এইখানে একটা বাচ্চাকে ঘিরে গল্প, তো ওই
ফেলুদা আর বাচ্চাকে নিয়ে গল্পর একটা যে ফ্লেভার, সেটা ডেফিনেটলি একটু কম্পারেবল, কিন্তু না, সোনা কেল্লা একটা আলাদা গল্প, এটা আলাদা গল্প। আর এই ট্রায়োটা তোমার কতটা মজবুত হয়েছে বলে মনে হয়? কারণ ফেলুদা অনেক অনেক মজবুত হয়েছে, কারণ আমার মনে হয় যে প্রথম ছবির থেকেই আমরা মজবুত ছিলাম, কারণ আমরা তিনজনই নতুন। তো এরকম হয়নি যে ফেলুদা আমি আগের থেকে করছিলাম, হঠাৎ নতুন জটায়ু এলো, বা জটায়ু তো আগের থেকে আছে, নতুন ফেলুদা এলো, এরকম না, আমরা তিনজনই ফ্রম জিরো স্টার্ট করেছি। তাই আমাদের বন্ডিংটা না প্রথম থেকেই খুব ভালো হয়েছে। আমরা এই জার্নি দিয়ে আমাদের বন্ডিংটা ইমপ্রুভ হতে গেছে, আর আমরা অফ স্ক্রিনও খুব ভালো ফ্রেন্ডস হয়ে দাঁড়িয়েছি। সো ওইটা আমার ধারণা যে ওটা স্ক্রিনে ভালো রিফ্লেক্ট করে। আচ্ছা, এই ফার্স্ট টাইম আমরা দেখতে পাচ্ছি যে ফেলুদা গরমকালে আসছে, মানে এটা কি কোথাও প্রভাব পড়বে ব্যবসায়িক? না না না, ব্যবসার জন্য না, সেটা একটা কারণ ছিল যে আমরা শ্যুট শেষ করার পর, শ্যুটটা এমন সময় শেষ হয়েছে যে শীতের সময় যদি আমরা তাড়াহুড়ো করে করতাম তাহলে হয়তো অনেক কিছু মনোযোগ দিয়ে করতে পারতাম না, পোস্টের যা কাজ হয়। তো তখন এটা ডিসাইড করা হলো যে এইবার শীতের ছুটিতে না এসে গরমের ছুটিতে আসি, যেটা বড় ছুটি, সময়টাও বেশি পাবো আমরা। তাছাড়া ওই যে পোস্টের কাজ বা কালার কারেকশন, ডাবিং, ওগুলো আর একটু মন দিয়ে করা যাবে। তো এই কারণে, কিন্তু একটা ব্লেসিং ইন ডিসগাইজ কি গরমের ছুটিতে, বড় ছুটিতে রিলিজ হচ্ছে। লাস্ট প্রশ্ন, তুমি একটা জিতের ছবি বসে তুমি অভিনয় করেছিলে, তো তুমি কি এখন এই ধরনের চরিত্র করবে? মানে তোমার যেহেতু এখন একটা ফেলুদা তকমা লেগে গেছে। এই কারণে না যে এখন আমি ফেলুদা করছি বলে আমি এখন কমার্শিয়াল ছবিতে হাত দেবো না, এই কারণে না। কিন্তু এই বসটু আমি অনেক আগে করেছি, আর আমি বলবো না যে তখন এনজয় করিনি, তখন এনজয় করেছি। কিন্তু আমি বেশ কয়েক বছর ধরেই, ইভেন হিন্দি, শুধু বাংলায় না, হিন্দিতেও আমি কমার্শিয়ালে কাজ করেছি, কিন্তু হিন্দিতেও হোক বা ওটিটিতে, হিন্দি ওটিটিতে হোক বা বাংলা সিনেমাতেই হোক, আমার একটা কনসিয়াস চেষ্টা রয়েছে যে আমি এটা অন্য ধরনের কাজে বেশি কনসেন্ট্রেট করি, কারণ অন্য ধরনের কাজ দেখতে আমার ভালো লাগে। তো আমার একটা মানে রিয়েলাইজেশন হয়েছে যে আমি যেই ধরনের কাজ দেখতে পছন্দ করি সেই ধরনের কাজ আমি এখন করব। আগে কি ছিল, আমার দেখতে কিছুটা ভালো লাগতো, করতাম আমি সব রকমের কাজ, কিন্তু এখন আমি ভেবেছি আমার যেটা ভালো লাগে দেখতে সেই জনারের কাজ আমি করব। তো হয়তো এখন আমার মনে হয় না একদম টিপিক্যাল কমার্শিয়াল, দেখো সব সিনেমাই কমার্শিয়াল, ফেলুদাও কমার্শিয়াল। যে একটা ফ্লেভার উঠেছে না বাংলায়, যে মশালা ফিল্মের একটা জোয়ার, মশালা ফিল্ম যেটা হচ্ছে সেইটা হয়তো আমি এতটা ইনক্লাইন্ড না। বেশ কয়েক বছর হয়ে গেছে এটা, মানে আমার মনে হয় 5-6 ইয়ার্স ধরে আমার ওই দিকে ইয়েটা আগেও ছিল না বেশি, কিন্তু আগে আমাকে অফার করলে আমি করে নিতাম। এখন আমার মনে হয় না আমি ওই ধরনের জিনিসে হাত দিতে চাই। দর্শকদের এটাই বলবো যে নয়ন রহস্য রিলিজ হয়েছে, প্রথমবার গরমের ছুটিতে এসেছে। ফেলুদার গল্প সিনেমা হলে গিয়ে দেখুন, ওটিটি আর টিভির জন্য ওয়েট করবেন না। ফেলুদার গল্প সিনেমা হলে দেখতে মজা হবে। আর তাছাড়া যে কোনো সিনেমাই আমার মনে হয় সিনেমা হলে দেখা উচিত, বিকজ সিনেমা বানানো হয় বড় স্ক্রিনের জন্য। তো সিনেমা হলে গিয়ে দেখবেন, সপরিবারে গিয়ে দেখবেন, আর ভালো লাগলে সবাইকে জানাবেন, বন্ধুবান্ধবদের জানাবেন, ফ্যামিলিতে সবাইকে জানাবেন, যাতে আরও বেশি লোক দেখতে পায়। কারণ আমরা যতই প্রমোশন করি না কেন, আমরা যতই অ্যাড করি না কেন, যতই ইন্টারভিউ দিই, ভালোবাসা, পাবলিকের ভালোবাসা, অডিয়েন্সের ভালোবাসাটা হলো সবচেয়ে বড় অ্যাডভার্টাইজমেন্ট। একটা মানুষের ভালো লাগলে অনেক বেশি কিছু হতে পারে, আমাদের অ্যাড দিয়ে কিছু হয় না। তো আপনাদের যদি ভালো লাগে, প্লিজ স্প্রেড দ্য ওয়ার্ড অ্যারাউন্ড। লালমোহন বাবুকে নিয়ে অনেক জটলা হয়েছে, তুমি নিজে বলো ওই চরিত্রটাকে তুমি কতটা আয়ত্ত করতে পেরেছো? কারণ এটা তোমার সেকেন্ড। আমি পেরেছি কিনা জানি না, সত্যি কথা বলছি। আমি খালি চেষ্টা করতে পারি, এটাই আমার কাজ, এবং আমি সেটা করে যাবো শেষ দিন পর্যন্ত, যতদিন না পর্যন্ত মানুষ এটাকে ভালো বলবে। দেখো, প্রথমবার যখন আমরা করেছিলাম হত্যাপুরীতে, তখন সমালোচনার সম্মুখীন হয়েছিলাম রিলিজ হওয়ার আগে, কিন্তু রিলিজ হওয়ার পরে কিন্তু বহু লোকই আমাকে বলেছে যে তাদের খুবই ভালো লেগেছে, এবং ফেলুদা হিসেবে ইন্দ্রনীলকে ভালো লেগেছে, মানে সবটাই পজিটিভভাবে বলেছে। হয়তো কিছু লোকের ভালো লাগেনি, সবাইকে ভালো লাগানো তো সম্ভব নয়। মানে আমরা যেখানে বসে রয়েছি, মহাজ্যোতি সদন, এটা যার নাম দেওয়া রবীন্দ্রনাথ, তাকেও সমালোচনার সম্মুখীন হতে হয়েছে, আমরা কোন ছাড়। এটা মানে সত্যজিৎ রায় যে কন্টেম্পোরারি, সেটা তো বলার কোনো অপেক্ষা রাখে না। আজ থেকে 60 বছর আগে উনি যে আরও আগে 55 সালে পথের পাঁচালী রিলিজ করেছিল, তো সেটা এখনও আমরা যখন দেখি তখন আমাদের প্রাসঙ্গিক লাগে। তার আগে কিন্তু ভারতীয় ছবিতে ওই গঙ্গা ফড়িং, জলের মধ্যে শালুক ভাসছে, আর ট্রেন যাচ্ছে দূর থেকে কয়লার ধোঁয়া ছেড়ে, সেটা কেউ দেখায়, কাশফুল, সেটা কেউ দেখায়ও নি, এবং ভেবেছিল যে এইটা দেখালে হয়তো মানুষ বোর্ড হয়ে যাবে। কিন্তু এই যে প্রকৃতির সঙ্গে গল্পটাকে তিনি মিলিয়েছেন না, সেটা কিন্তু মানুষ আস্তে আস্তে রিয়েলাইজ করেছে যে প্রকৃতির সঙ্গে মানুষের মনের ভাব,
কীভাবে তিনি মানে মানে সিমিলি এনেছিলেন তার মধ্যে। আজকে আমরা দেখি যে আমরা মন যখন খারাপ হয় তখন হয়তো মেঘ ডেকে উঠলো, মন যখন আনন্দ হয় তখন হয়তো বৃষ্টি হলো। এটা তো হয় আমাদের, সত্যি তো প্রকৃতি তো আমাদের মনে ছাপ ফেলে। সেটা সত্যজিৎ প্রথম দেখালেন বিশ্ব চলচ্চিত্রে, ভারতবর্ষ থেকে এমন একজন চলচ্চিত্রকার তো যে এত আগে এগিয়ে আছে, যার ভাবনা এত প্রগ্রেসিভ, সে তো কন্টেম্পোরারি ডেফিনেটলি। এবং আমি মনে হয় যে সন্দীপ রায় সত্যজিৎ রায়ের সুযোগ্য পুত্র হিসেবে সেটাকে আরও মানে আরও বিকশিত করতে পেরেছেন এবং একটু কন্টেম্পোরারিও করতে পেরেছেন। বাবা এতটা কন্টেম্পোরারি করে ফেলেননি যে আমরা রিলেটই করতে পারবো না, তো এই ব্যালেন্সটা উনি রেখেছেন। আয়ুষদা, তোমাকে তো এত হ্যান্ডসাম তোপসে কি খুব কম দেখেছো নাকি? আর সেটা তোমরা বলতে পারবে, মানে দর্শকদের বলাটা সেখানে বেশি ম্যাটার করবে আমার কি মনে হয় সেটার থেকে। মানে আমাদের তিনজনের মধ্যে বন্ডিং এত ভালো যে মানে সিনেমার শ্যুট ছাড়াও আমাদের যখন অফ টাইমেও দেখা হয়, বাবু আঙ্কেলের বাড়িতে আমরা যখন গিয়ে বসি বা যাই হোক না কেন, আমরা সবসময় খুব মজা আড্ডা একটা জমজমাট ব্যাপারের মধ্যে থাকি। সো যার জন্য একসাথে কাজ যখন করতে পারছি এবং ফেলুদার মতন প্রজেক্ট, সো ডেফিনেটলি একটা মানে চরম উত্তেজনা যাকে বলে, তো সেরকম আমি অন্য কারোর সাথে কম্প্যারিজনের মধ্যে না গিয়ে আমি যদি তোপসে কতটা হয়ে উঠতে পেরেছি সেই কম্প্যারিজনটা যদি করা হয় যে তোপসে হিসেবে আয়ুষ কতটা পারলো, সেইটাতে আমি বেশি খুশি হব এই ক্রিটিসিজমটা হলে কম্প্যারিজনের থেকে। তুমি একটা ভালো কথা বলেছো যে তোপসে হওয়ার তুমি চেষ্টা করেছো, রাদার দেন তুমি কে কী তোপসে করেছো সেই দিকে খুব একটা মন দাওনি। এই যে তোপসে করতে চেয়েছো, তো সেখানে কী কী জিনিস মাথায় রেখেছো? টেক্সটটা ভালো করে পড়া, গল্পটা ভালো করে পড়া, দেন বাবু আঙ্কেল যেভাবে বলছেন সেটাকে মেনটেন করার চেষ্টা একটা যতটা পারা যায়। সত্যজিৎ রায়ের পর সবথেকে ক্লোজলি দেখে থাকলে সেটা বাবু আঙ্কেল। সো আমার মনে হয় বাবু আঙ্কেলের কথা শোনাটা বা বাবু আঙ্কেল যেটা ইম্যাজিন করছে, যেটা দেখাতে চাইছে, সেটা ফলো করাটা অনেক বেটার হয়। দেবনাথ দা, তোমার এখানে চরিত্র হচ্ছে ম্যাজিশিয়ান। আদৌ কি ম্যাজিক হয়? তুমি তো একটা চরিত্র করলে। ম্যাজিক অলওয়েজ, উনি সবসময় বলেন ম্যাজিক হচ্ছে সায়েন্স, বিজ্ঞান হচ্ছে ম্যাজিক। তো আমি যা দেখিয়েছি এখানে সবকটা ম্যাজিক আমি নিজে দেখিয়েছি এবং সেগুলো বিজ্ঞান, কিন্তু সেটা প্রেজেন্ট করা হচ্ছে মানুষের কাছে এমনভাবে মানুষ যাতে বোকা বানে। অনেক বলে যে চোখের ভুল বা বোকা বানানো হচ্ছে, বা ইকুইপমেন্টস আছে সেই ইকুইপমেন্টস দিয়ে তৈরি করা হচ্ছে, কিন্তু এই চরিত্রটা তো কিন্তু ম্যাজিক আছে ইন দ্য সেন্স চরিত্রটা করতে গিয়ে যে যাপনের মধ্যে দিয়ে যেতে হয়েছে আমাকে একজন ম্যাজিশিয়ানকে, তার কথাবার্তা, কারণ সে যখন স্টেজে পারফর্ম করছে তার একরকম তার কথাবার্তা হাঁটা চলা, আবার যে যখন নর্মাল লাইফে আসছে সাধারণ একজন মানুষ, তখন তার আবার ডিফারেন্সিয়াল একজন সাধারণ মানুষ হয়ে যাচ্ছে। তো এইটা করা এবং সেই সঙ্গে দাঁড়িয়ে ম্যাজিক দেখানো, ইংরেজি হিন্দি বাংলা তিনটে ভাষাতে কথা বলা, এবং একটা সময় মানুষকে মানে অন্য মানুষকে প্রভোকও করা যে এটা সত্যি যে হচ্ছে, এই যে নয়ন এটা করছে ওর মধ্যে এই পাওয়ারটা আছে এবং নয়নকে আমি হারতে দেবো না, অন্যের কাছে যেতে দেবো না, কু জায়গায় যাবে না। তো এইগুলো মানুষকে বিশ্বাসের জায়গায় আমাকে আনতে হয়েছে। আমি ম্যাজিকটা তো অনেকটা টেকনিক্যাল ব্যাপারটাও তো আছে, যে একটা অবশ্যই সেটা তো তোমার টেকনিক্যাল, ম্যাজিক পুরোটাই টেকনিক্যাল। সম্মোহন যে বিষয়টা আছে সেটা অনেক বড় ব্যাপার, সেটা আমার পক্ষে সম্ভব নয় বা সাধারণ মানুষের পক্ষে কয়েকদিনের অভ্যেসে করা সম্ভব নয়। আর সত্যজিৎবাবুর এই সম্মোহনের ব্যাপার আগেও আমরা পেয়েছি, সোনার কেল্লায় পেয়েছি, মানুষ সম্মোহন কীভাবে করতে পারে বিভিন্ন রকম, কিন্তু একজন ম্যাজিশিয়ান কীভাবে সম্মোহন করে সেটা সুনীল তরফদারের একটা বড় পাওয়ার, এবং এই পাওয়ারটা লাগিয়ে সে বড় এক ঘটনাও আটকে দিয়েছে। এখানে তোমার যে চরিত্রটা শেষে গিয়ে তো একদম কমপ্লিটলি একটা অন্যরকম হয়ে যাচ্ছে। তো এইটা তো ক্যারেক্টার যখন তুমি করছো তোমাকে তো এটা থ্রু আউট রেখেও যেতে হয়েছে, যাতে না এটা ধরা পড়ে যায়। একদম, বাবুদা বারবার বলে দিয়েছিল এটা যে তুমি একদম নর্মাল থাকবে, লাস্ট সিন অবধি তুমি নর্মাল থাকবে, তোমার মধ্যে কোনো রকম চেঞ্জেস আমি চাই না, যেমন আছো সেটাই। এটা যদি ধরা পড়ে যায় তাহলে কিন্তু ক্লাইম্যাক্স পুরো নষ্ট হয়ে যেত পুরো। তাই কোনো রকম কিচ্ছু চোখে মুখে অভিব্যক্তি কথা বলার এতে কিচ্ছু, একদম স্মার্ট যেমন তুমি সুনীল করে আসছো। আর বেসিক্যালি এই ক্যারেক্টারটা তো ক্রিমিনাল নয়, তার ফলে কি হয়েছে আমার একটা অন্য সাইকোলজিক্যাল মানে সে টাকা পয়সা এইসব দেখে তার কেরিয়ার কি করে করবো এইসব নিয়ে সে ওই টাকার লোভে পড়ে যা করার করে ফেলে আর কি। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওইটা আমার মেনটেন করে গেছি থ্রু আউট। বাবুদা ওটাকে হেল্প করেছে যে একদম কোনো রকম অন্যরকম করার চেষ্টা করো না, যেটা আছে সেটা করে যাও, তোমার ক্যারেক্টার লোকে এইটাই দেখবে, পরে গিয়ে যেটা হবে সেটা চমকটা থাকবে ওখানেই, চমকদার তরফদার ওইখানে আবার ওখানেও। এতগুলো মানে গোয়েন্দার ছবিতে কাজ করেছেন, তো সেই জায়গা থেকে ফেলুদা যে গোয়েন্দাটা সেটা কতটা আলাদা বলে মনে হয়? ফেলুদার তো আমি আগেও কাজ করেছি, তুমি ডাবল ফেলুদা দেখেছো নিশ্চয়ই 2016 সালে। হ্যাঁ, তো গোয়েন্দা ছবি বলে আলাদা করে বলবো না, আমি সবসময় চেষ্টা করি বিভিন্ন ধরনের চরিত্র করতে। আর বাবুদাদের সঙ্গে
এটা প্রায় 6 না 7 নম্বর ছবি হচ্ছে আর কি। তো আমার উদ্দেশ্য হচ্ছে যে বিভিন্ন রকমের চরিত্রে অভিনয় করা। যদি তুমি গোয়েন্দার কথাই বলো তাহলে শবরের নন্দ একরকম, মিতিন মাসির বর পার্থ আর এক রকম, আর এখানে যে চরিত্রটা করছে তার সঙ্গে গোয়েন্দার সহকারীর কোনো সম্পর্ক নেই। ফেলুদাতেও যে অংশগুলো করেছে আগে যেটা করেছে সেটাও সহকারী নই, একটা চরিত্র। আর সমাদারের চাবিতেও একটা অন্য চরিত্র ছিল, এখানে নয়নের বাবা। তো এই বিভিন্ন ধরনের চরিত্র করতে আমার ভালো হয়, অথচ বাবুদার যে চার বা যেখানে ভূতের ভয় সম্পূর্ণ অন্য ধরনের চরিত্র আমি করেছি। তো আমার মনের যে চাহিদা সেইটা হচ্ছে যে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করা, সেটা যে কোনো ভূতের ছবিও হতে পারে, গোয়েন্দা ছবিও হতে পারে, বা সামাজিক নর্মাল ছবিও হতে পারে।